বইছে নির্বাচনী হাওয়া, নানা তৎপরতায় সরগরম শহরগ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের হিসাব। সেই হিসাব নিকেশ মেলাতে ব্যস্ত দলগুলো, বসে নেই সম্ভাব্য প্রার্থীরাও। পালাবদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সর্বশেষ চিত্র নিয়েই নির্বাচনের সময়। সঙ্গে আছি আমি শাকির আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কফিনবন্দি হয়ে ফিরলেন আপোষহীন বিপ্লবী হাদি। মরদেহ হৃদরোগের হিমঘরে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ জোহর জানাজা, পালন করা হবে রাষ্ট্রীয় শোক। অল্পদিনে মানুষের মনে জায়গা করে নেন হাদি। মৃত্যুতে স্তব্ধ ঢাকা ৮ আসনে নির্বাচনী তৎপরতা। ভোটের লড়াইয়ে বিএনপির মির্জা আব্বাসের সামনে জামায়াতের ডক্টর হেলাল। ৩ দশক পর বরগুনা ১ আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ৩৫ বছর পর জামায়াতের একক প্রার্থী। সব প্রার্থী সদরের। নিয়ামক হবে আমতলী ও তালতলীর ভোট। এবং কুষ্টিয়া ৩ আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। দলীয় মনোনয়নের পর থেকেই সক্রিয় নেতাকর্মীরা। চলছে গণসংযোগ, নানা কর্মসূচি। দর্শক, আমরা প্রতিদিনই বিভিন্ন আসনের নির্বাচনী যে চালচিত্র সেটির বিশ্লেষণ করি। আজ আমরা কথা বলবো নির্বাচনী আসন ১৮১, যেটি ঢাকা ৮, শাহবাগ, রমনা, পল্টন এবং মতিঝিল নিয়ে বিস্তৃত। আমরা সেই আসনের চিত্র সেটি দেখার চেষ্টা করব। আজকের যে আসন বা আজকে যে নির্বাচনী খবর সেটিতে যাওয়ার আগে আমরা সারাদিনের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে একটু চিত্র আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের মাঠ এবং হাদির বিদায়। আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার আগে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, পাশাপাশি দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি দেশের বাইরে ছিলেন, যার ফলে বিএনপির যে প্রচারণা সেটি নিয়ে নানা ধরনের আলোচনা ছিল। সবশেষে আমরা দেখতে পেয়েছি তফসিল ঘোষণার পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে দেশে আসার খবর এবং সেই তারিখটি কিন্তু নির্ধারিত হয়েছে 25 যে ডিসেম্বর। সেটিতে কিন্তু বিএনপি আবারও মাঠের যে প্রচারণা বা মাঠে যে সরব অবস্থান সেটি কিন্তু তারা জানান দিচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে যাচ্ছে একটি পক্ষ, এমন কিন্তু অভিযোগ করেছে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি তারেক রহমানের যেটি আগে বলছিলাম যে তারেক রহমানের আগমনের যে খবর 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন, সেই আগমনে কিন্তু উজ্জীবিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। পাশাপাশি নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি মেনে নেবে এমন আশার কথা বা এমন আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির। পাশাপাশি জামায়াতের পক্ষ থেকেও যদি বিএনপি মনোনীত হয় সেটি জামায়াতের পক্ষ থেকে মনোনীত হবে এমনটি কিন্তু বলেছেন জামায়াতের আমির। আমরা রাজনীতির একটি চিত্র সেটি দেখলাম। এখন আমরা আজকের যে নির্বাচনের যে অবস্থান সেই অবস্থানে আমরা চলে যেতে চাই। আমরা একটু ঢাকা ৮ আসন সম্পর্কে আজকে জানবো। আমরা ঢাকা ৮ আসনের যে প্রচারণা সহ পাশাপাশি যে তাদের এই আসনের যে আনুষঙ্গিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সেই আসনের আমরা সেই আসনের প্রচারণার যে চিত্র, সেই প্রচারণার ঢাকা ৮ আসনের প্রচারণার চিত্র সম্পর্কে আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসন সেটি জাতীয় সংসদের ১৮১ নম্বর আসন এবং মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসন। পাশাপাশি এই আসনটি ঢাকার প্রাণকেন্দ্রে বলা যায় এবং ভোটের যে চালচিত্র বা ভোটের যে চিত্র সেটির দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে মোট ভোটার রয়েছেন 2,75,468 জন। এই মোট ভোটারের আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটার রয়েছেন 1,51,938 জন। পাশাপাশি নারী ভোটারের সংখ্যা 1,18,711 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। এবং পাশাপাশি পুরো আসনে এই 4 থেকে 5টি থানা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্র 110টি ভোট কেন্দ্র রয়েছে।
পাশাপাশি এই আসনে যারা প্রার্থী হয়েছেন আমরা তাদের আসলে খোঁজ খবর সেটি আসলে আমরা জানতে চেষ্টা করব। আমরা দেখব যে এই আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের অবস্থান আমরা সেটি জানার চেষ্টা করব। ঢাকা ৮ আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের অবস্থানটি আমরা একটু দেখার চেষ্টা করব, সেখানে আসলে কারা কারা প্রার্থী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি কিন্তু এর আগেও এই আসনের যে নির্বাচন সেটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু ঢাকার যে মেয়র, অর্থাৎ ঢাকার যে অবিভক্ত সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। বলা চলে এই এলাকার রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং বেশ কয়েকবার কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন। তিনি এবার বিএনপির পক্ষ থেকে এই আসনে অর্থাৎ ঢাকা ৮ আসনে তিনি নির্বাচন করছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর হেলাল উদ্দিন, তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এই আসনে প্রার্থী হয়েছেন। তিনি কেন্দ্রীয় মজলিসি শুরার সদস্য, পাশাপাশি জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা আলম নামে একজন স্বতন্ত্র প্রার্থী হবেন বলে গতকাল তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুকে ঘোষণা দিয়েছেন, যদিও সেটি চূড়ান্ত হয়নি। পাশাপাশি অন্য দল যেগুলো রয়েছে, আলোচনা রয়েছে, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের যে প্রার্থী, সেই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। তো এই নিয়ে এই ছিল আসলে যারা প্রার্থী হয়েছেন তাদের অবস্থার যে খোঁজ খবর বা তারা দেখছেন নির্বাচনের সময়। ঢাকা ৮ আসনের আমরা যে চিত্রটি দেখছিলাম, পাশাপাশি আমরা সরাসরি এই আসনের যে সমস্যা, সম্ভাবনা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি সেটি নিয়ে আমরা একটু আসলে লাইভে কানেক্ট হতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মতিঝিল থেকে সহকর্মী তুষার আহমেদ ইমন। আমরা তুষার আহমেদ ইমনের কাছ থেকে আসলে একটু জানতে চেষ্টা করব যে আসলে এই আসনের নাগরিকদের কি কি প্রত্যাশা রয়েছে, পাশাপাশি যারা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিল এলাকা। এটি আসলে ঢাকা ৮ আসনের অন্তর্গত এবং মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে কিন্তু ঢাকা ৮ আসনটি গঠিত। এবং এই যে ঢাকা ৮ আসনের যারা ভোটার, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু সমস্যা আছে এলাকাগুলোতে এবং প্রতিবারই নির্বাচন হয় কিন্তু আসলে সমস্যাগুলোর সমাধান তারা পান না। এবং এই এলাকাগুলোতে কিন্তু মেট্রো রেল থাকার পরও যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এলাকাগুলোতে আছে, সুতরাং এই এলাকাগুলোতে লোকজনের যাতায়াত একটু বেশি এবং মেট্রো রেল থাকার পরেও বেশ যানজটে পড়েন জনগণ এবং যার কারণে তারা ভোগান্তিতে পড়েন, সঠিকভাবে তাদের কাজ করতে পারেন না। এবং এছাড়া রাস্তা খোঁড়াখুড়ি এবং রাস্তার পাশে যে অটোরিকশাগুলো আসলে দাঁড়িয়ে থাকে, যার কারণে যানজট বেশি হয় বলে তারা জানাচ্ছিলেন। এবং যেখানে সেখানে ফুটপাথের যে দোকানগুলো বসে সেগুলোর কারণেও আসলে তারা ভোগান্তিতে পড়েন। এবং ঢাকা ৮ আসনের যিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াত ইসলামীর ডক্টর হেলাল উদ্দিন, তারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জনগণ আশা করছেন যে যোগ্য প্রার্থী হিসেবে তারা যাকে ভোট দিবেন, নির্বাচিত হলে তারা এই সমস্যাগুলো সমাধান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা ৮ আসনের নির্বাচনী চিত্র নিয়ে। এবার আমরা কথা বলবো বরিশাল বিভাগে চলে যেতে চাই। বরগুনা ১ আসনের নির্বাচনী প্রচারণা এবং তাদের যে চিত্র, সেই চিত্রটি এই আসনের আমি একটু দেখে নিতে চাই যে বরগুনা ১ আসনে আসলে যারা নির্বাচন করছেন, পাশাপাশি যারা কারা প্রার্থী হয়েছেন এবং কি পরিমাণ ভোটার রয়েছেন। আমি যদি দেখতে চাই যে বরগুনা আসনটির অবস্থান, বরগুনা ১, বরগুনা সদর, আমতলী, তালতলী উপজেলা নিয়ে ১০৯ নম্বর জাতীয় সংসদের আসন। বরগুনা ১ এটি একটি উপকূলীয় অঞ্চল, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটি প্রশাসনিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে এই দক্ষিণবঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদি দেখতে চাই এই আসনটিতে মোট ভোটার ৫,১৬,৯৮৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২,৫৬,৮৯২ জন এবং নারী ভোটার ২,৬০,০৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন এই আসনে ১১ জন। নতুন ভোটার যারা সংযুক্ত হয়েছেন তাদের সংখ্যাটি কিন্তু ৩৩,০৭৫ জন। অর্থাৎ সব মিলিয়ে ভোটারদের যে সার্বিক পরিস্থিতি, আমরা সেই বিষয়টি দেখলাম এবং আমরা দেখে নিতে চাই যে এখানে আসলে কারা কারা এই আসনে প্রার্থী হয়েছেন।
প্রথমেই যেতে চাই নজরুল ইসলাম মোল্লা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে রয়েছেন মহিবুল্লাহ হারুন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, এবং পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এখানে রয়েছেন মাহমুদুল হুসাইন, তিনি হাত পাগা প্রতীকে নির্বাচন করছেন, এবং শাপলাকলি যেটি এনসিপির মার্কা, সেই শাপলাকলিতে নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেয়েছেন আমরা দেখতে পেয়েছি মাহবুবুর রহমান অভি নামে আরেকজন প্রার্থী। আমরা দেখলাম যে আসলে এখানে কারা কারা প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীদের পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং দেখছেন নির্বাচনের সময়। দর্শক, আমরা বরগুনার যে আসনটি সেটি বিশ্লেষণ করছিলাম, আমরা সরাসরি যুক্ত হতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল মিরাজ। আমরা সেই সাইফুল মিরাজের সঙ্গে কথা বলে নিতে চাই। সাইফুল, মাঠের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। বঙ্গোপসাগর তীরবর্তী পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদী বিধৌত বরগুনা জেলা 6টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত, এবং এ জেলায় 2টি সংসদীয় আসন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা এক আসনে। এখানে এই আসনটি বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা নিয়ে গঠিত। তালতলী উপজেলাটি পায়রা নদীর, তালতলী এবং আমতলী উপজেলা পায়রা নদীর পূর্ব তীরে অবস্থিত, এবং পায়রা নদীর পশ্চিম তীরে বরগুনা সদর উপজেলা অবস্থান। তো তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু এই পায়রা নদীর 2 তীরে নির্বাচনী আমেজ বইছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আবার ভোটাররাও পাওয়ার না পাওয়ার হিসেব কষতে শুরু করেছেন। যদি জানিয়ে রাখি যে এই আসনে 30 বছর পর একক প্রার্থী দিয়েছে বিএনপি, এবং 35 বছর পর একক প্রার্থী দিয়েছে জামায়াত। স্বাধীনতার পরবর্তী সময়ে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন ব্যতীত বাকি সকল নির্বাচনেই এ আসনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া কিন্তু এই আসনে অন্য কোনো প্রার্থী এখন পর্যন্ত বিজয় লাভ করেনি। তাই বলা চলে যে এই আসনে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সমর্থনের অনেক ভোটার রয়েছেন। তো এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং জামায়াতের মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা জামায়াতের আমির এবং বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়েছেন মহিবুল্লাহ অলি। অন্যদিকে ন্যাশনাল পিপল পার্টিরও কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে মাহবুবুর রহমান অভিকে। এছাড়া কিন্তু এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল এখানে এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি, যে কারণে তার অন্য কোনো দলের প্রচার প্রচারণা আমাদের চোখে পড়েনি। তো এখানে যেহেতু ইসলামী দলগুলোর মধ্যে একটি সমন্বয় হয়েছে, যদি এখানে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হয় তাহলে এখানে চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন বিএনপি প্রার্থী। আর যদি 3 জন প্রার্থী যদি এখানে নির্বাচন করেন তাহলে কিন্তু তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। অন্যদিকে পায়রা নদীর যেহেতু পূর্ব পারে তালতলী এবং আমতলী উপজেলা অবস্থিত, সেখানে একটি পাড়ের টান রয়েছে। তো আমতলী এবং তালতলী উপজেলা থেকে যদি কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের সকল হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে এখানকার প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ মিরাজ। দর্শক, দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দর্শক, আমরা ঢাকা এবং বরিশালের বরগুনার যে নির্বাচনের চিত্র সেটি দেখছিলাম। আমরা এবার আসলে একটু খুলনা বিভাগের যে কুষ্টিয়ার যে চিত্র নির্বাচনের, কুষ্টিয়ার 3 আসনের নির্বাচন চিত্র যেটি, সেটি আমরা একটু দেখে নিতে চাই। আমরা খুলনার গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে কুষ্টিয়া, সেই কুষ্টিয়ার 3 নম্বর যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে আমরা আজকের যে আয়োজন সেটিতে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এই আসনটি বাংলাদেশ জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই আসনটি কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত, এবং এইটির যে ভোটার, সেই ভোটারের আমরা সংখ্যাটি দেখতে পাচ্ছি 4,77,995 জন ভোটার রয়েছেন মোট। পাশাপাশি পুরুষের যে সংখ্যা সেটি দেখতে পাচ্ছি আমরা 2,39,120 জন পুরুষ ভোটার, এবং নারী ভোটারের সংখ্যা 2,38,872 জন, এবং মোট ভোট কেন্দ্র এই আসনটিতে 142টি ভোট কেন্দ্র রয়েছে এই আসনটিতে। আমরা এই আসনে কারা কারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের একটু অবস্থা যদি জানতে চাই, আমরা দেখতে পেয়েছি যে এখানে মোটা দাগে বিএনপি এবং জামায়াতের প্রার্থী রয়েছে। বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে
থেকে প্রার্থী হয়েছেন জাকির হোসেন সরকার। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। এই দুজনের মধ্যেই আসলে নির্বাচনের যে লড়াই সেটি জমবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। এই কুষ্টিয়ার নির্বাচনী প্রচার প্রচারণা সহ সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন SM রাশেদ, আমাদের সহকর্মী। আমরা SM রাশেদের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সহকর্মী রাশেদ, কুষ্টিয়ার নির্বাচনী প্রচার প্রচারণা পাশাপাশি কুষ্টিয়ার 3 আসন নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন যে কেমন চলছে প্রচার প্রচারণা। হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু এখন নির্বাচনের হাওয়া বইছে। মূলত বিএনপি এবং জামাতে ইসলামীর প্রার্থীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে ভোটারদের কাছে এবং তারা কিন্তু মূলত ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কুষ্টিয়ার সংসদীয় আসন যেটি রয়েছে 75, 76, 77 এবং 78, এটি মোট কুষ্টিয়া 1, 75, কুষ্টিয়া 2, 76, কুষ্টিয়া 3, 77 এবং কুষ্টিয়া 4, 78 এই আসনগুলোয় কিন্তু জামাত এবং বিএনপি তাদের মনোনীত প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। মূলত এই কুষ্টিয়া জেলায় যে 4টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে সদর আসনটি যেটি কুষ্টিয়া 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, যেখানে মূলত বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং জামাতের প্রার্থী রয়েছেন আপনার মুফতি আমির হামজা, ইসলামী বক্তা। তিনি কিন্তু তারা দুজনেই কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তাদের সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন এবং তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে কিন্তু প্রতি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত এই সদর আসনে একটি মাত্র পৌরসভা রয়েছে এবং 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া সদর উপজেলার আসনটি। এখানে মোট ভোটার রয়েছে 4,70,000 ভোটার এবং নারী ভোটার রয়েছে 2,23,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,30,000 এবং হিজড়া ভোটার রয়েছে 4 জন। তো এই আসনে কিন্তু বরাবরই কিন্তু বিএনপির একটি প্রভাব রয়েছে। 91 সালের নির্বাচনের পর থেকে এখানে কিন্তু বিএনপি প্রার্থীরা তারা জয়লাভ করেন এবং এবার কিন্তু জামাত কিন্তু খুব চেষ্টা করছেন যে এই আসনটি কিভাবে তাদেরকে দখলে রাখা যায়, যার কারণে জামাতের প্রার্থী যারা আছে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছে যাতে এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কুষ্টিয়ার যেই আসনগুলোর প্রার্থীরা রয়েছে এবং ভোটারদের মাঝে। তো কুষ্টিয়ার সংসদীয় নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাশেদ, আপনি জানাচ্ছিলেন আসলে সেই পরিস্থিতি। দর্শক, আমরা কিন্তু দেখছিলাম যে কুষ্টিয়া 3 আসনের যে বিস্তারিত খবর সেটা কিন্তু আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। গণমাধ্যমে হামলা করে গণতন্ত্রের যাত্রা আটকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাদের মৃত্যুকে একটি পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়িঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। দেখছেন নির্বাচনের সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপন দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। সকালে রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফির কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। সঙ্গে থাকুন সময়ের।